বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে নবম শ্রেণীর পাঠ্যের একটি কবিতা, হ্যাঁ আমরা কবিতা, এই আমরা কবিতাটি নিয়ে আলোচনা করব। তবে আমরা কবিতাটিকে আমরা দুটি পাঠে বিভক্ত করে নিয়েছি। আমরা দুটি পাঠে দুটি ক্লাসে সম্পন্ন করব। তার প্রথম পাঠে আজ আমরা প্রথম চারটে স্তবক অর্থাৎ প্রথম থেকে শুরু করে অর্থাৎ মুক্ত বেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে এখান থেকে শুরু করে সংস্কৃতের কাঞ্চন কোকোনদ ভুল বললাম পরের স্তবকের শেষ অবধি অর্থাৎ নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি এই অংশ পর্যন্ত অর্থাৎ এই চারটে স্তবক বিশ্লেষণ করব এবং তার সঙ্গে সঙ্গে কবিতাটি কিন্তু অত্যন্ত তথ্যবহুল। তাই আমরা এই তথ্যবহুল কবিতার প্রত্যেকটি শব্দকে বিশ্লেষণ করার সঙ্গে সঙ্গে তার পিছনে অবস্থান করা তথ্যগুলোকে দেখে নেব। তাই প্রথমেই আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা মোবাইল স্ক্রিনের সামনে কিংবা কম্পিউটারের সামনে বসে আছো, তোমরা অবশ্যই খাতাটি সামনে রেখো, কলমটি সামনে রেখো, লিখে নিও। কারণ না লিখে নিলে সুন্দরভাবে কবিতাটি অনুভব করতে সক্ষম হবে না। যাই হোক, বেশি কথা নয়, প্রথমে আমরা কবি পরিচিতি নিয়ে কয়েকটা কথা একটু জেনে নিই। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রবীন্দ্র সমসাময়িক সময়ের প্রায় বলতে গেলে একজন কবি। ফেব্রুয়ারি 11, 1882 সাল, অর্থাৎ 1882 সালের 11ই ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যু হয়েছিল 1922 সালের 25শে জুন। স্বল্প সময়ের, কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে বাংলা সাহিত্যের বুকে তিনি তার পরিচিতি রেখে গেছেন, তার ব্যাপ্তি আজও আমরা অনুভব করি। তিনি ছিলেন ছন্দের জাদুকর। আসলে তার সাহিত্যের মধ্যে, তার কবিতার মধ্যে ছন্দের বন্ধন এবং ছন্দের ঝংকার আমরা যেভাবে দেখেছি তা আমাদের অভিভূত করে। তিনি জন্মগ্রহণ করেছিলেন নিমতা গ্রামে। তার পৈতৃক নিবাস বর্ধমানের চুপি গ্রামে। পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক। লক্ষণীয়, অক্ষয় কুমার দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমসাময়িক ব্যক্তিত্ব। বাংলা সাহিত্যে, বাংলা সাধু ভাষার সাহিত্যে যার স্থান অপার, বেশ ব্যক্ত বলা যেতে পারে। অর্থাৎ আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাংলা সাহিত্যের, বাংলা গদ্য সাহিত্যের সূচক যারা, যে সময় ফোর্ট উইলিয়াম কলেজ শ্রীরামপুর মিশনের হাত ধরে বাংলা গদ্য সাহিত্য একটু একটু করে এগিয়ে চলতে শুরু করলো, তার পরবর্তী সময়ে যে সকল বাংলা সাহিত্যিক গণের অবদানের দ্বারা বাংলা গদ্য সাহিত্য এগিয়ে চলেছে তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব অক্ষয় কুমার দত্ত। সত্যেন্দ্রনাথের কবিতার নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে ভাবনা। এছাড়াও তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদ কর্ম করেছেন, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এমনকি তিনি পত্রিকার সম্পাদনার কাজও করেছিলেন। তার সাহিত্যের রীতি কি ছিল আমরা একটু দেখে নিই। প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস তার কাব্যজগতের একটা বড় উপাদান, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কবি তার সাহিত্যের মধ্যে, সাহিত্যের অঙ্গনে, কবিতার ভাবনায় যে কথাগুলি লিখে গেছেন, যে কবিতা রচনা করেছেন, সেই কবিতার মধ্যে মূলত বাংলা ভূমির এবং ভারতবর্ষের প্রাচীন এবং মধ্যযুগের ইতিহাসকে খুব সুন্দরভাবে বিধৃত করেছেন। তার সাহিত্য যুক্তির প্রকাশে কল্পনা আবেগ সংহত হয়েছে, অর্থাৎ তার সাহিত্যের মধ্যে যুক্তি প্রাধান্য পেয়েছে, আর সেই যুক্তির দ্বারা কল্পনা এবং আবেগ এই দুটো সংহত হয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রিত হয়েছে। কাব্য রচনায় তার শ্রবণ ও দর্শন অতিশয় সতর্ক ও সচেতন। কাব্য রচনার ক্ষেত্রে তার শ্রবণ ও দর্শন, তিনি যখন কাব্য রচনা করছেন তিনি কিন্তু অত্যন্ত সংহতভাবে, সচেতনভাবে তার কাব্য রচনা করেছেন। আমাদের সামনে অবস্থান করা আজকের এই কবিতাটি অর্থাৎ আমরা কবিতাটিও ঠিক তেমনি যথেষ্ট সচেতন রূপে কবি রচনা করেছেন। কবিতাটিতে কি আছে? আমরা কারা? আমরা তারা, তুমি আমি, আমরা সবাই। আমরা বাংলা ভূমির অধিবাসী, তাই বাংলা ভূমির যত স্বাচ্ছন্দ্যহীনতা কিংবা বাংলা ভূমির যত দুঃখপূর্ণ সময় সব দূরে যাক, সব দূরে সরে যাক, কিন্তু সেগুলোকে ভুলে গিয়ে আমরা কি করতে পারি? আমরা বঙ্গভূমির অধিবাসী প্রত্যেক বাঙালি আমাদের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করে নিতে পারি। আমরা কবিতার মধ্যে কবি সেই বঙ্গভূমির
অতীত ঐতিহ্যের কথা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। কবিতায় তাই কবি বলছেন, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড়দ বঙ্গে। কবি বলতে চাইছেন যে মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বড়দ বঙ্গে। আমি আগে কবিতাটিকে পাঠ করে দিই এই অংশটাকে, তারপর বিশ্লেষণে আসি। বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুর মালা, মধুক মালা হবে এটা, যাই হোক, ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, কিরণে ভুবনালা, কোল ভরা যার কনক ধান্য, বুক ভরা যার স্নেহ, চরণ পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে। মূলত আমরা এই কবিতাটির প্রথম এই স্তবকের দুটি লাইনের মধ্যে বাংলা ভূমির এই বৈচিত্র্যের সন্ধানের মধ্যে মূলত বঙ্গভূমির ঐতিহ্যকে তুলে ধরবার এক ভূমিকাকে লক্ষ্য করলাম। তারপরে বঙ্গভূমির সৌন্দর্যের বর্ণন ঘটল এই অংশের মধ্য থেকে। মূলত প্রথম এই দুটি লাইনে আমরা বঙ্গভূমিকে চিনলাম। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে আমি যদি আকাশের বর্ণনা দিই, তাহলে প্রথমে আমি বলতে পারি ব্যাপ্ত নভমণ্ডল। এই যে আকাশের বর্ণনা দিলাম, এই আকাশের বর্ণনা দিতে গিয়ে আমি শুধুমাত্র বললাম ব্যাপ্ত নভমণ্ডল, তারপরে আকাশের ব্যাপ্তি এবং সৌন্দর্যে গ্রথিত কিভাবে তা বলতে গিয়ে আরো বিস্তৃত করলাম, সেখানে নক্ষত্র রাজি, ধূমকেতু কিংবা আকাশগঙ্গার দল কিভাবে বিচরণ করছে। এখানেও ঠিক তেমনি বঙ্গভূমির এই দুটো লাইনের মধ্যে বঙ্গভূমির একটা রূপকে কল্পনা করলেন কবি, তারপর সেই রূপের বৈচিত্র্যের সন্ধান দিলেন এই অংশের মধ্যে। প্রথম দুটো লাইনে কি বলতে চাইছেন কবি আমরা একটু দেখে নিই। মুক্ত বেনির গঙ্গা। মুক্ত বেনি বলতে কবি কি বোঝাতে চাইছেন? মুক্ত বেনি শব্দের অর্থ কি আমরা দেখে নিই। আসলে মুক্ত বেনি শব্দের অর্থ হলো মুক্ত জলপ্রবাহ। শব্দার্থগুলি অবশ্যই লিখে নেবে, তাহলে পরবর্তী সময় তোমাদের মনে থাকবে এবং সুন্দরভাবে লিখতেও পারবে, প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করতে পারবে। তাহলে মুক্ত বেনি শব্দের অর্থ হলো মুক্ত জলপ্রবাহ। বেনি শব্দের অর্থ আরেকটা হয় তাহলে চুলের গাঁথুনি, কিন্তু এক্ষেত্রে যখন মুক্ত বেনি হলো তখন কিন্তু মুক্ত জলপ্রবাহ। তাহলে মুক্ত জলপ্রবাহের গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, অর্থাৎ আমরা জানি গঙ্গা রঙ্গে অর্থাৎ তার ছলা কলায়, তার চাতুর্যে, তার গাম্ভীর্যে, তার বৈচিত্র্যে, তার ঐতিহ্যে। কেমন এই বৈচিত্র্যে ঐতিহ্যে গঙ্গা কি করে? আমাদের মুক্তি বিতরণ করে। প্রাচীন ধারায় কথিত ভাবনা অনুসারে কিংবা আমরা বলতে পারি প্রাচীন ঐতিহ্যের ধারা অনুসারে গঙ্গা সে সমস্ত পাপীদের পাপ ধৌত করেন এবং গঙ্গা দেবীর আগমন হয়েছে এই জগতের বুকে, এই পৃথিবীর বুকে সমস্ত পাপী তাপীদের পাপকে ধৌত করার উদ্দেশ্যেই। তোমরা নিশ্চয়ই সবাই পৃথিবীর বুকে গঙ্গা আনয়নের যে বৃত্তান্ত তার সবাই জানো। ভগীরথ কেন গঙ্গাকে আবাহন করেছিল এবং কিভাবেই বা সে এসেছিল, সে এসেই বা কি করছে। যাই হোক, তাহলে মুক্ত বেনির গঙ্গা অর্থাৎ এই গঙ্গা সে মুক্ত বেনি, মুক্ত জলপ্রবাহ, সে এখানে কি করে? মুক্তি বিতরণ করে। তার রঙ্গে, তার ছলনায়, তার ছলা কলায়, তার চাতুর্যে সে সবাইকে মুক্তি বিতরণ করে। বাস্তবিকভাবে নদী সমস্ত জগৎবাসীকে মুক্তি বিতরণই করে থাকে, কারণ নদী হয়ে থাকে জগৎ সংসারের ধারক, বাহক, নিয়ন্ত্রক এবং চালিকা শক্তি। অর্থাৎ জলধারা যদি না থাকে জগৎ সৃষ্টি তখন বিঘ্নিত হয়। তাই গঙ্গা মানে সমস্ত নদীও যদি বলি আমরা এখানে, তাহলে খুব একটা বোধহয় ভুল হয় না। আমরা বাঙালি, আমরা সবাই কি? আমরা বাঙালি, আমরা বঙ্গবাসী। সেই বঙ্গবাসী আমরা সবাই সেই তীর্থে, সেই তীর্থক্ষেত্রে, আমরা জানি গঙ্গার তীরভূমি, গঙ্গার দুই কূল, তা কিন্তু তীর্থক্ষেত্রের ন্যায় পবিত্র এবং আমাদের কাছে শ্রদ্ধার আসন পায় তা। সুতরাং আমরা বাঙালি সেই তীর্থক্ষেত্রে বড়দ বঙ্গে, বড় প্রদানকারী বঙ্গভূমিতে
বাস করি। বরদ শব্দের অর্থ হলো বর প্রদানকারী। তাহলে কে বর প্রদান করছেন এখানে? দেবী গঙ্গা এখানে বর প্রদান করছেন। কাদের বর প্রদান করেছেন? বঙ্গভূমিকে বর প্রদান করেছেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাই গঙ্গার মূল ধারাটি মুর্শিদাবাদের কাছে এসে, ধুলিয়ানের কাছে এসে দুটি ধারায় বিন্যস্ত হয়ে মূল ধারাটি বর্তমান বাংলাদেশে কবি যখন লিখছেন তখন বঙ্গভূমি ছিল এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটি মিলে। সেই বাংলাদেশের মধ্য দিয়ে পদ্মা নাম গ্রহণ করে বঙ্গোপসাগরে বিলীন হলো, আরেকটি ধারা হুগলি নদী নাম ধারণ করে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বিলীন হলো। এই দুই ধারা দ্বারা বঙ্গভূমি বিধৌত হয়েছে, আর বঙ্গভূমি বিধৌত হয়ে নদী মাতৃক এই বঙ্গভূমিকে গঙ্গা যেন তার বর প্রদান করে চলেছে, আশীর্বাদ প্রদান করে চলেছে। কারণ নদী তো জগৎ সংসারে আশীর্বাদ রূপে অবস্থান করে, কবি সে কথাই বলতে চাইছেন। সুতরাং আমরা প্রথমেই অংশটির মধ্যে, দুই লাইনের মধ্যে কি দেখতে পেলাম? কবি বঙ্গভূমির এক রূপকে কল্পনা করলেন, এবং এই দুই অংশে, দুই লাইনের মধ্য দিয়ে কবি বঙ্গভূমিকে যেন প্রাণ প্রদান করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই প্রাণ প্রাপ্ত হওয়া বঙ্গভূমির প্রধান চালিকা শক্তি, প্রধান রূপ যেন গঙ্গা, তিনি পবিত্রতার সঙ্গে বঙ্গভূমিকে এগিয়ে নিয়ে চলেছেন। এবার তারপরে এই বঙ্গভূমির রূপকে কল্পনা করছেন কবি, সৌন্দর্যকে বিধৃত করছেন ছটি লাইনের মধ্য দিয়ে। কি বলছেন কবি সেখানে আমরা দেখিনি। বাম হাতে যার কমলার ফুল, তার বা হাতে কি রয়েছে? কমলার ফুল। ডাহিনে মধুক মালা, মধুর শব্দটা লিখে ফেলেছি এখানে, যাই হোক, মধুক বালা, মধুক মালা। মধুক শব্দের অর্থ হলো যষ্টি মধু। কেমন যষ্টি মধু তোমরা জানো, এক ধরনের উদ্ভিদ, এক ধরনের উদ্ভিদ যা অত্যন্ত মিষ্টতাপূর্ণ, অত্যন্ত জড়িবুটির ওষুধ হিসেবে কাজ করে থাকে। আমরা বিভিন্ন রোগ থেকে মুক্তির জন্য যষ্টি মধুকে গ্রহণ করে থাকি। কবি বলছেন তার কমলার ফুল এক হাতে, অন্য হাতে মধুক মালা, অর্থাৎ মধুক মালা অর্থাৎ যষ্টি মধু মালা রূপে অবস্থান করছে। আসলে সমস্ত গাছগাছালি দ্বারা পরিবৃত বঙ্গভূমির কথা বলতে গিয়ে কবি এই কথাটি বললেন। ভালে কাঞ্চন শৃঙ্গ, ভালে শব্দের অর্থ হলো কপালে বা ললাটে। তাহলে কপালে, কপালে কি শোভিত হয়? মুকুট শোভা পায়। এখানে কবি বলছেন তাহলে বঙ্গভূমির কপালে, হাতে কি আছে? কমলার ফুল, বাম হাতে, আর ডান হাতে মধুক মালা আছে। তার কপালে একটা মুকুট রয়েছে। মুকুটটি কি? কাঞ্চন শৃঙ্গ মুকুট, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা, যে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি মুকুটের ন্যায় শোভিত হয়। তোমরা নিশ্চয়ই জানো, তোমরা দেখেওছো, কেউ কেউ সরাসরি দেখেছো, যে যখন আমরা উত্তরে যাই, দার্জিলিং কিংবা জলপাইগুড়ি, কোচবিহার, যেখানেই যাই না কেন, সমস্ত জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা, সমস্ত জায়গা থেকেই মোটামুটি লক্ষ্য করা যায় কাঞ্চনজঙ্ঘা তার মাথাটি তুলে, তার সোনার বর্ণের মাথাটি তুলে যেন আমাদের হাতছানি দিয়ে ডাকতে থাকে। কবির দৃষ্টিতে এই কাঞ্চনজঙ্ঘা কি রূপ পেল এখানে? আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম, কবি বলতে চাইছেন তা যেন বঙ্গভূমির মস্তিষ্কে মুকুটের ন্যায় শোভিত হচ্ছে, অর্থাৎ চূড়ার ন্যায় শোভিত হচ্ছে। কিরণে ভুবন আলা, তার কিরণে, সেই কাঞ্চনজঙ্ঘার আলোতে সমস্ত ভুবন আলোকিত হয়েছে। আলা শব্দের অর্থ হলো আলোকিত হওয়া, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা থেকে ঠিকরে বেরিয়ে আসা জ্যোতিষপুঞ্জে, কাঞ্চনজঙ্ঘা থেকে ঠিকরে ছড়িয়ে পড়া সোনার বর্ণের আভায় যেন সারা পৃথিবী আলোকিত হয়েছে, তা বোঝাতে গিয়ে কবি বললেন ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট কিরণে ভুবন আলা। কবি বঙ্গভূমিকে কিন্তু কোনো নিষ্প্রাণ বস্তু হিসেবে দেখেননি, কবি বঙ্গভূমিতে একটা প্রাণ সম্পন্ন ব্যক্তি হিসেবে দেখেছেন, তাই তাকে সজ্জিত করছেন এভাবে। এবার কবি তার পরের দুটো লাইনে কি করলেন? কবি তার পরের দুটো লাইনের মধ্যে বঙ্গভূমিকে আবার সজ্জিত করছেন অপরূপ রূপে। কোল ভরা যার কনক ধান্য, তার কোলে কি ভরে আছে? কনক ধান্য, মানে সোনার ধান। আমরা জানি বঙ্গভূমি ধানের জন্য খ্যাত। সেই সোনার ধানে ভরে আছে কত রকমের ধান, কনক পাঞ্জি থেকে শুরু, তুলাই পাঞ্জি থেকে শুরু করে কনক পানি, পদ্মজালি, মোটা থেকে শুরু করে কত ধরনের ধান রয়েছে, তাই না? বুক ভরা যার স্নেহ, তার বুকে কি ভরে আছে? স্নেহ ভরে আছে। আসলে বুক ভরা যার স্নেহ, এই কথাটির মধ্য দিয়ে বাংলা ভূমির প্রত্যেকটি মানুষের মনের মধ্যে অবস্থান করা স্নেহের এক স্তরের কথা বলতে চাইলেন কবি। বাংলা ভূমির প্রত্যেকটি মানুষ আত্মীয়তা পরায়ণ, খুশি মনে তারা প্রত্যেককে তাদের হৃদয় স্থান দিতে পারে,
কবি তাই বলছেন যে কোল ভরা যার কনক ধান্য বুক ভরা যার স্নেহ, অর্থাৎ বঙ্গভূমি বুক ভরা স্নেহ নিয়ে অবস্থান করছে। সেই বুক ভরা স্নেহের মধ্যে আমরা অবগাহন করি প্রতিক্ষণেই। চরণ পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ। চরণে পদ্ম, তার চরণে কি আছে? পদ্ম ফুল। আর অতসী অপরাজিতায় ভূষিত দেহ। অতসী ফুল সাদা সাদা বর্ণের হয়, নিশ্চয়ই তোমরা জানো। আর অপরাজিতা ফুল, যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি আঞ্চলিক ভাষায়, সেই অপরাজিতা ফুলে আর অতসী ফুলে তার দেহ যেন ভূষিত হয়ে আছে, শোভিত হয়ে আছে, সজ্জিত হয়ে আছে। সামগ্রিকভাবে আমরা এই অংশের মধ্য থেকে বাংলা ভূমির প্রাচুর্য, ফসলের প্রাচুর্য এবং তার সঙ্গে সঙ্গে বঙ্গভূমিতে অবস্থান করা প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে স্নেহের সুলভতা, তা কিন্তু লক্ষ্য করলাম। এবং বঙ্গভূমিতে অবস্থানকারী অসংখ্য ফুলের কথা জানতে পারলাম। লাস্ট দুটো লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রথমে সেই উপরে কাঞ্চনজঙ্ঘা থেকে শুরু করলাম, এবার শেষ দুটো লাইনে দেখলাম সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে। আমরা জানি বঙ্গভূমির একদম শেষ প্রান্তে কে অবস্থান করছে? বঙ্গোপসাগর। যে বঙ্গোপসাগর তার বিস্তৃত জলরাশির ধারা নিয়ে প্রতি মুহূর্তে আছড়ে পড়ে, বঙ্গভূমির চরণ যুগল যেন ধৌত করে। চরণ যুগল শব্দের অর্থ কি? পা দুটো যেন ধুয়ে দিচ্ছে। আসলে কবি তিনি তো কল্পনার আলোকে ভেসে সাহিত্য রচনা করবেন, তাই আমরাও কল্পনার আলোকে ভাসবো। আমরা দেখব সাগর শুধু নয়, সে যেন এক প্রাণ সম্পন্ন জলধারা। আর সেই প্রাণ সম্পন্ন জলধারা বঙ্গভূমির বৈচিত্র্যে অভিভূত হয়ে, আপ্লুত হয়ে কি করে চলেছে? তার চরণ যুগল ধৌত করে চলেছে। তাই সাগর যাহার বন্দনা রচে, বন্দনা রচনা করে শত তরঙ্গ ভঙ্গে, অসংখ্য তরঙ্গের মধ্য দিয়ে আমরা বাঙালি, আমি তুমি, আমরা সবাই, আমরা বাঙালি কি করি? সেই বাঞ্ছিত ভূমি, বাঞ্ছিত শব্দের অর্থ হলো কাঙ্ক্ষিত বা কাম্য, এমন ভূমি বঙ্গভূমিতে বাস করি সগর্বে, আনন্দের সঙ্গে। তাহলে প্রথম স্তবকে আমরা কি দেখতে পেলাম? বঙ্গভূমির প্রাকৃতিক বৈচিত্র্যের সন্ধান। আবার বলে দিই, প্রথম স্তবকের এই 6টা লাইনের মধ্যে বঙ্গভূমির প্রাকৃতিক বৈচিত্র্যের সন্ধান পেলাম। প্রথম দুটো লাইনের মধ্যে কবি বঙ্গভূমির মধ্যে প্রাণধর্ম আরোপ করলেন এবং সেই বঙ্গভূমির প্রাণধর্মের মধ্যে যেন অবস্থান করছে গঙ্গা নামে একটি শব্দ, পবিত্রতা নামে একটি শব্দ, সেই যেন প্রাণধর্মের প্রতীক। আর সেই প্রাণধর্মের প্রতীককে সজ্জিত করেছে প্রকৃতি। এবার সুদীর্ঘ সময় থেকে, বাঙালি জাতির উদ্ভব থেকে সময় শুরু করে আজ পর্যন্ত কবি যা দেখেছেন, বাংলা শ্রেষ্ঠত্বের কথা যা শুনেছেন, কবি তাই পরবর্তী স্তবক থেকে বিধৃত করেছেন কবিতার মধ্যে। সুতরাং কবিতাটি যে এক অপরূপ রূপে আমাদের সামনে শোভিত হতে হয়েছে তা নিয়ে বোধহয় কারো দ্বিধা নেই। এবার আমরা চলে আসি পরের স্তবকে। দ্বিতীয় স্তবকে কি বলছেন কবি? বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি। কেমন? বাঘের সঙ্গে যুদ্ধ করে। আমরা জানি বঙ্গভূমি মানে কি? বঙ্গভূমি মানে সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, নিশ্চয়ই জানি। তো বাংলা ভূমির সমস্ত স্তরে একটা সময়, আজকের কথা নয়, সুদূর সময়ের কথা বলছি, যখন কবি লিখছেন তার সাহিত্য কিংবা তারও আগের সময়ে বঙ্গভূমিতে এই বাঘের উৎপাতের বড় জুড়ি ছিল। সুতরাং এই বাঘের উৎপাতকে দূরে সরিয়ে রেখেও কিন্তু বাঙালি বেঁচে ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ছিল। আসলে এই লাইনটির মধ্য দিয়ে কবি কি বলতে চাইলেন? কবি বলতে চাইলেন বাংলা ভূমিতে বাঙালিদের বীরত্বের কথা। বীরত্বের সঙ্গে তারা আছে। আর কেমন ভাবে আছে? আমরা না হেলায় নাগেরে হারাই, নাগেরই মাথায় নাচি। আমরা হেলায়, হেলায় মানে অবহেলায়, আমরা কিছু মনে করি না, নাগেরে খেলাই, অর্থাৎ সাপের খেলা দেখাতে পারি, আমরা সাপকে ধরে নিতে পারি, আমরা ভীত সন্ত্রস্ত হই না। এই জলাভূমি বঙ্গভূমিতে সাপের উৎপাত অত্যন্ত বেশি ছিল সুদীর্ঘ সময়ে, সুদূর অতীতে, আজও আছে। কবি বলছেন সেই নাগ অর্থাৎ সাপেদের আমরা এতটুকু গুরুত্ব না দিয়ে তাদের নাচাতে পারি, এতটুকু গুরুত্ব না দিয়ে তাদের আমরা নাচিয়ে দিতে পারি, তাদের মাথায় নৃত্য প্রদর্শন করতে আমাদের এতটুকু সমস্যা হয় না। কবি এই জায়গা থেকে খুব সুন্দরভাবে বিষয়টি বলতে চাইলেন বাঙালির বীরত্ব, চাতুর্য এবং শ্রেষ্ঠত্বের কথা। কেমন? নিশ্চয়ই বুঝতে পেরেছ। বেশ, আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। আমরা এখান থেকে দেখে নিই যে চতুরঙ্গ শব্দের অর্থ কি।
কেমন? যা একটু চেঞ্জ করে নি কালারটা। আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে। এবার এই চতুরঙ্গটি কি? আসলে চতুরঙ্গ হলো 4 ধরনের সেনা: রথারোহী, হস্তি আরোহী, অশ্বারোহী এবং পদাতিক। এই 4 ধরনের সেনাকে একসঙ্গে বলা হয় চতুরঙ্গের সেনা। তো আমাদের সেনারা সুদূর অতীতে যুদ্ধ করেছিল সজ্জিত চতুরঙ্গে, চতুরঙ্গের মাধ্যমে রথ, হস্তি, অশ্ব, পদাতিক এদের মাধ্যমে দশানন জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। তাহলে দশানন জয়ী রামচন্দ্র, দশানন মানে লঙ্কারাজ রাবণ, তাকে পরাজিত করেছিল কে? রামচন্দ্র। রামচন্দ্রের প্রপিতামহ কে ছিল? রামচন্দ্রের প্রপিতামহের নাম ছিল মান্ধাতা। কেমন? রামচন্দ্রের পিতার নাম তোমরা নিশ্চয়ই সবাই জানো, দশরথ। আর দশরথের পিতার নাম ছিল অজ, অজের পিতার নাম ছিল মান্ধাতা। কেমন? সুতরাং এই মান্ধাতার সঙ্গে বাঙালিরা যুদ্ধ করেছিল সুদূর অতীতে। তবে এক্ষেত্রে সাহিত্য সমালোচক দুর্গাচরণ রায়চৌধুরী বলছেন এর পিছনে কতটা সত্যতা আছে তা নিয়ে কিন্তু সন্দেহ আছে, কারণ তার কোনো স্পষ্ট প্রমাণ আমরা পাই না। সুতরাং কবির উদ্দিষ্ট এই দুটো লাইনের মধ্য থেকে আমরা কিন্তু সত্যতাকে খুঁজে নিতে পারছি না। যাই হোক, তবুও আমরা বাঙালিদের বীরত্বের কথা জানতে পারলাম। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। তাহলে আমাদের ছেলে অর্থাৎ বাঙালি, তার নাম ছিল বিজয় সিংহ। আমরা একটু বিজয় সিংহ সম্পর্কে জেনে নিই। বিজয় সিংহকে, তার রাজত্বকাল ছিল ঐতিহ্যগত দিক ভাবে 543 থেকে 505 খ্রিস্টপূর্বাব্দ। কেমন? সুতরাং এই সময়ে আমরা লক্ষ্য করলাম এই বিজয় সিংহ জন্মগ্রহণ করেছিলেন। এবার এই বিজয় সিংহ কিংবদন্তি অনুসারে তিনি এবং তার কয়েক শত অনুগামীরা শ্রীলঙ্কা এসেছিলেন প্রাচীন বাংলা সংলগ্ন কোনো এক রাজ্য থেকে বহিষ্কৃত হবার পর, এবং তারও পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করি তিনি নাকি শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার অধিবাসীদের পরাভূত করে বাঙালি রূপে সেখানে বসবাস শুরু করেন, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা শ্রীলঙ্কায় যাদের দেখতে পাচ্ছি তারা বাঙালিদেরই পূর্ব কোনো পুরুষ। কেমন? সুতরাং আমরা বিজয় সিংহকে ঐতিহ্যগত রূপে এখান থেকে লক্ষ্য করলাম এবং বুঝে নিলাম। সুতরাং বিজয় সিংহ বাংলার বীরত্বের কথা, শ্রেষ্ঠত্বের কথা ছড়িয়ে দিয়েছিল ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বাইরে। এক হাতে মোরা মগেরে রুখেছি। মগ একটা দুর্ধর্ষ জাতি, এক লুটপাট করা জাতি ছিল। এই মগ এরা কি করত? জলপথ দিয়ে ভারতবর্ষে বাংলার বুকে প্রবেশ করে সমস্ত লুটপাট করে নিয়ে এখান থেকে চলে যেত, আবার ফিরে আসতো, আবার লুটপাট করত। কিন্তু তবুও বাঙালিরা পরাভূত হয়নি। এই মগ নামে দ্রস্যুদের, মূলত জলদস্যু, এই জলদস্যুদের তারা রুখে দিয়েছে, আমাদের পূর্বপুরুষ রুখে দিয়েছে। মোঘলের আর হাতে, অর্থাৎ মোঘলদেরও তারা রুখে দিতে পিছু পা হয়নি। মোঘল সাম্রাজ্য চলেছিল দীর্ঘকাল ধরে, আমরা জানি। কেমন? প্রথমে শক এলো, তারপর হুন এলো, তারপর পাঠান এলো, তারপর মোঘল এলো। সেই মোঘলদেরও কিন্তু বাঙালি তাদের আধিপত্যকে এখানে বিস্তার করতে খুব একটা দেয়নি, তাদের দমন করবার প্রচেষ্টা করেছিল। চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লীনাথে। দিল্লীনাথ বলতে মুঘলদের রাজত্বের সময়কাল এবং মুঘলদের রাজাদের বোঝানো হচ্ছে। কবি বলছেন যে দিল্লির সেই নাথ অর্থাৎ মুঘলদের যে রাজা ছিলেন তাদেরকে হটতে হয়েছে, পিছনে সরে যেতে হয়েছে চাঁদ আর প্রতাপাদিত্য এদের হুকুমের কারণে। আমরা প্রতাপাদিত্য সম্পর্কে একটু দেখে নিই। মূলত 1561 থেকে 1611 এই সময়ে তার রাজত্ব ছিল। প্রাচীন যশোহর সাম্রাজ্যের নৃপতি তিনি, রাজা তিনি তৎকালীন মুঘল রাজত্বের অধীনে এক সামন্ত রাজ্যের রাজা থেকে সর্বপ্রথম এক স্বাধীন রাজ্যের নৃপতি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। দেখো, মুঘল সাম্রাজ্য তো ভারতবর্ষের বুকে দীর্ঘদিন চলেছিল, প্রায় 500 বছর। কিন্তু লক্ষণীয়, এই দুর্ধর্ষ মুঘলদের হাত থেকেও কিন্তু প্রতাপাদিত্য নিজের রাজ্যকে স্বাধীন রূপে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, নিজেকে স্বাধীন রাজা রূপে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এটা কিন্তু বিশেষ কৃতিত্বের বলে মনে করা যেতে পারে। কেমন? এবং তিনি 12 ভূঁইয়ার মধ্যে অন্যতম ছিলেন এবং যথেষ্ট প্রতাপশালী রাজা ছিলেন। তিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আর কারো সাহস ভারতবর্ষের মধ্যে তেমন কারো ছিল না, যেমন ভাবে এই বাঙালি প্রতাপাদিত্য কিংবা ওদিকে রাজস্থানের কিছু রাজাদের ছিল, অন্য কারো তেমন ভাবে ছিল না। তার রাজ্য উত্তর 24 পরগনা থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া
যশোহর ও নড়াইল পর্যন্ত বিস্তৃত ছিল। তোমরা কুষ্টিয়া সম্পর্কে নিশ্চয়ই জানো, লালন ফকিরের নাম জেনেছো। এই লালন ফকির কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছিলেন, নিশ্চয়ই জানো। সেখানে তার আঁকড়াও আছে, এটাও তোমরা জানো। লালন ফকির, হ্যাঁ, বাউল সঙ্গীতজ্ঞ একজন বিখ্যাত, কেমন, যাই হোক। এবং কুষ্টিয়া, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিবারও ছিল, অসংখ্য তথ্য আছে এরকম। যাই হোক, যশোরের ইতিহাস, রাজা প্রতাপাদিত্যের ইতিহাস, তার 25 বছরের রাজত্বকালের গৌরব গাথা আজ পর্যন্ত যশোর খুলনা অঞ্চলে বিদ্যমান, কেমন। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই যে যশোহর শব্দটা ব্যবহার করলাম, এই যশোহর শব্দের পিছনে একটা অর্থ আছে, কেমন। যশোহর, যশ শব্দের অর্থ হলো খ্যাতি, আর হর শব্দের অর্থ হলো হরণ করা। আসলে বঙ্গভূমির যত খ্যাতি এই যশোহর যেন হরণ করে নিয়েছিল, তাই তার নাম হয়েছিল যশোহর, এরকম বলে থাকেন কোন কোন সাহিত্য সমালোচক, এবং কথিত আছে এইভাবে। যাই হোক, আমরা এই অংশ থেকে দেখে নিলাম রাজা প্রতাপাদিত্যের কথা, তার সৌন্দর্যের ব্যক্তির কথা, তার গর্বের কথা। বিজয় সিংহের কথা দেখে নিলাম, যে বিজয় সিংহ কি করেছিল, সিংহলে বাঙালিদের জাতিকে প্রতিষ্ঠা দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে বাঙালিদের বীরত্বের কথা দেখে নিলাম, যারা বাঘের সঙ্গে যুদ্ধ করে আজও বেঁচে আছে সমানে সগর্বে, আমরা সবাই, আমরা অর্থাৎ তুমি আমি আমরা। এবং নাগেরে সাপেদের সঙ্গে বীরত্বের সঙ্গে লড়াই করতে এতটুকু পিছপা হয় না এই বাঙালিরা। এরপরের অংশে আমরা চলে আসি, তারপরের স্তবকে। এই পরের স্তবকটির মধ্যে কিন্তু ঠিক একই রকম ভাবে পূর্ববর্তী দুটো স্তবকে যেমন অসংখ্য তথ্যের সম্ভার পেয়েছি, এখানেও আমরা কিন্তু সেই একই রকম অসংখ্য তথ্যের সম্ভার পাই। জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরকহার। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে। বাঙালি দীপঙ্কর, কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাঁতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশোর মুকুট পরি, যশের মুকুট পরি হবে এটা। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে, করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। এবার আমরা প্রথম অংশ দুটো, প্রথম লাইন দুটো দেখে নিই। কি আছে প্রথমে? আমরা দেখলাম জ্ঞানের নিধান আদি বিদ্বান কপিল সাংখ্যকার। তাহলে আমাদের কপিল সম্পর্কে জেনে নিতে হবে, ঋষি কপিল সম্পর্কে কিছু কথা জেনে নিতে হবে। আমরা প্রথমে ঋষি কপিল সম্পর্কে কিছু কথা জেনে নিই। কে ছিলেন কবি? তিনি ছিলেন একজন বৈদিক ঋষি, আমরা জানি। তার আশ্রম সাগর সঙ্গমে অবস্থিত, তাও আমরা জানি, কপিল মুনির আশ্রম নামে খ্যাত। তিনি সাংখ্য দর্শনের অন্যতম প্রবর্তক ছিলেন, এবং এই সাংখ্য দর্শন, ভাগবত পুরাণে তার সাংখ্য দর্শনের আস্তিক্যবাদী ধারাটি উল্লেখ পাওয়া যায়, এটা কিন্তু লক্ষণীয়। হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পুত্র মনুর বংশধর ছিলেন। সুতরাং এই ঋষি কপিল তার দর্শনের দ্বারা, তার সাংখ্য দর্শনের দ্বারা, তার সাংখ্য দর্শনের ভাবনার দ্বারা সমস্ত পৃথিবীর দর্শনবাদীদের এক কথায় তার দিকে ধাবিত করতে বাধ্য করেছিলেন। সুতরাং এই কপিল সাংখ্যকার, তিনি আদি বিদ্বান, সুদূর অতীত থেকে তিনি বিদ্বান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়ে আছেন পৃথিবীর বুকে। এই বাংলার মাটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং মাটিতে জন্মগ্রহণ করে তিনি গ্রন্থন করেছেন, গেঁথে দিয়েছেন সূত্রে, একই ভাবনায়। হীরকহার, হীরক শব্দের অর্থ হলো মূল্যবান পাথর, অর্থাৎ তার ভাবনা যেন হীরকের ন্যায় মূল্যবান, এটা বোঝালেন তিনি কবি এখানে। অর্থাৎ কপিল সাংখ্যকার, অর্থাৎ কপিল ন্যায় দর্শনের অন্যতম, সাংখ্য দর্শনের অন্যতম ব্যক্তিত্ব। সেই সাংখ্য দর্শনের অন্যতম ব্যক্তিত্ব ঋষি কপিলের, বৈদিক ঋষি কপিলের এই আস্তিক্যবাদী ধারাকে, তার ব্যক্তিকে, তার বিস্তৃতিকে এবং তার শ্রেষ্ঠত্বকে হীরকের হারের সঙ্গে তুলনা করলেন। হীরক শব্দের অর্থ আমরা জানি অত্যন্ত মূল্যবান এক পাথর। এরপরে আসি বাঙালি অতীশ লঙ্ঘিরগিরি। অতীশ নিশ্চয়ই তোমরা জানো, অতীশ দীপঙ্কর। আমরা অতীশ দীপঙ্কর সম্পর্কে একটু জেনে নিই। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তার পুরো নাম ছিল। তিনি হলেন একজন প্রখ্যাত পণ্ডিত, যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচারক ছিলেন। তিনি কপিলকে সিদ্ধ যোগী বলে উল্লেখ করেছেন। এই কপিল, ঋষি কপিলকে তিনি কিন্তু সিদ্ধ যোগী বলে উল্লেখ করেছিলেন। লক্ষণীয়, তিনি উন্মুক্ত পায়ে পাহাড় পর্বত ডিঙিয়ে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মের ব্যাপ্তিকে ছড়িয়ে দিয়ে এসেছিলেন। যে তিব্বত বৌদ্ধ ধর্মের
এক আখড়া রূপে, এক শ্রেষ্ঠত্বপূর্ণ স্থান রূপে আজ কথিত হয়, অতীশ দীপঙ্কর তার পিছনে লুকিয়ে আছে একটি নাম। অর্থাৎ এই অতীশ দীপঙ্করের কারণেই বৌদ্ধ ধর্মের এই ব্যাপ্তি ঘটল তিব্বতের দরবারে। সুতরাং অতীশ দীপঙ্কর শিশুকাল থেকে অত্যন্ত পণ্ডিত বিদ্বান ব্যক্তি ছিলেন, তার কথা আমাদের মনে রাখতেই হবে। তিনি বাঙালি। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি, এই অতীশ দীপঙ্কর গিরি লঙ্ঘন করলেন, পাহাড় ডিঙিয়ে গেলেন। তুষার ভয়ঙ্কর ভয়ঙ্কর বরফে আবৃত পথ পার হয়ে তিনি পৌঁছে গেলেন তিব্বতের দরবারে। জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে। তিনি কি করলেন? জ্ঞানের আলো জ্বাললেন তিব্বতের বুকে। অন্ধকার ছিল তখনও সেই মধ্যযুগীয় ব্যবস্থা দ্বারা তিব্বত আবৃত। সেই জায়গা থেকে বৌদ্ধ ধর্ম প্রচার করে শান্তির বাণী ছড়িয়ে দিয়ে তিনি কিন্তু আবার ফিরে এলেন বাংলার বুকে। সেখানে কিন্তু বাংলার শ্রেষ্ঠত্বের কথাই প্রচারিত হলো। আজও সমানভাবে তার দ্বারা আমরা কোথায় যেন নতমস্তক হতে পারি। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। আসলে এই অতীশ দীপঙ্কর কার কাছে বিদ্বান হয়েছিলেন, পণ্ডিত হয়েছিলেন? পক্ষধরের কাছে। এই পক্ষধর কে ছিলেন? নবদ্বীপের নব্য ন্যায় দর্শনের প্রখ্যাত দার্শনিক। এই নবদ্বীপের নব্য ন্যায় দর্শনের প্রখ্যাত দার্শনিক শিশুকাল থেকেই তার ব্যক্তিত্বকে প্রকাশ করেছিলেন। তার কাছেই অতীশ দীপঙ্কর জ্ঞান লাভ করেন। কবি বলছেন কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি। অতীশ দীপঙ্কর তিনি কিশোর বয়সেই এই পক্ষধরের কাছ থেকে জ্ঞান লাভ করে তার পক্ষ সাতন করে, পক্ষ সাতন অর্থাৎ পাখা, ডানাতে ভর করে। বিষয়টা একটু বুঝিয়ে দিই। পক্ষধর ব্যক্তিত্ব, কবি এখানে খুব সুন্দরভাবে একটা অনুপ্রাস অলঙ্কারের ভাব প্রকাশ করলেন। পক্ষ যাই হোক, তো অনুপ্রাস অলঙ্কার কি এখন বুঝে কাজ নেই। তো পক্ষধর একজনের নাম, কেমন একজন ব্যক্তিত্ব। তিনি কে? নবদ্বীপের নব্য ন্যায় দর্শনের একজন প্রখ্যাত দার্শনিক। তার পক্ষ সাতন করি অর্থাৎ তার ডানায় ভর করে। তার ডানা মানে হলো তার জ্ঞানে ভর করে। পক্ষধরের কাছে তিনি বিদ্বান হলেন। তাহলে এই বিদ্বান হওয়ার পরে তিনি সেই জ্ঞানকে অর্জন করে, জ্ঞানের উপরে ভর করে, তাই পক্ষ সাতন করে, তাহলে জ্ঞানকে এখানে পক্ষের সঙ্গে তুলনা করা হলো, ডানার সঙ্গে। কেমন কি করলেন? বাঙালির ছেলে মানে কাকে বোঝানো হলো? অতীশ দীপঙ্করকে। তাহলে বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরে। বাঙালির ছেলে যশ অর্থাৎ খ্যাতি অর্জন করে আবার দেশে ফিরে এলেন। ঠিক আছে, নিশ্চয়ই বুঝেছো এই অংশটুকু, আর অসুবিধা নেই। এরপরে বলে দিই, বাংলার রবি জয়দেব কবি। বাংলার রবি জয়দেব কবি, বাংলার রবি অর্থাৎ বাংলার সূর্য, জয়দেব কবি। কবি জয়দেবকে তাহলে বাংলার সূর্যের সঙ্গে তুলনা করলেন, বাংলার শ্রেষ্ঠ ব্যক্তিত্বের সঙ্গে তুলনা করলেন। কেমন? বাংলা সাহিত্যের একজন রবি, সূর্য হিসেবে তুলনা করলেন। কবি বলছেন বাংলার সূর্য জয়দেব। কবি জয়দেবের কথা নিশ্চয়ই তোমরা জানো, আমরা আরো ডিটেলে জেনে নিই এখানে। কবি জয়দেব সংস্কৃত সাহিত্যে একজন মধ্যযুগীয় অন্যতম প্রসিদ্ধ কবি। তিনি গীতগোবিন্দ কাব্য রচনা করেছিলেন, নিশ্চয়ই জানো, গীতগোবিন্দম। সংস্কৃত কাব্য গীতগোবিন্দমের বা গীতগোবিন্দের অত্যন্ত ব্যাপক ও গভীর প্রভাব রয়েছে। এই গীতগোবিন্দম, তার প্রভাব রয়েছে গীতগোবিন্দ কাব্যে। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর সূচনা জয়দেবের গীতগোবিন্দের পদাবলী থেকেই বলে ধারণা করা হয়। বৈষ্ণব পদাবলীর কথা বলতেই হবে। বাংলা সাহিত্যের সবচেয়ে মূল্যবান সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ, মৌলিক সম্পদ হলো বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী কি তোমরা উঁচু ক্লাসে উঠে নিশ্চয়ই জানতে পারবে। কবি জয়দেবের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বীরভূমের কেন্দুবিল্ল বা কেঁদুলি গ্রামে। নিশ্চয়ই জানো, বীরভূমের কেঁদুলি গ্রামে এই জয়দেবের জন্ম হয়েছিল। তার জন্ম সময়কে উপলক্ষ করে সেখানে বড় কেঁদুলির মেলা বসে, নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, তো এই জয়দেব তিনি তার গীতগোবিন্দ কাব্য রচনা করলেন সংস্কৃতে। সত্যি সেই রচনা করলেন গীতগোবিন্দ কাব্য। কেমন? এই কাব্য রচনা করবার পরে তিনি খ্যাত হলেন, বিখ্যাত হয়ে গেলেন। দেহি পর বল্লভ মুদরম বলে একটি লাইন শেষে ছিল, নিশ্চয়ই তোমরা কম বেশি জানো। যাই হোক, কবি সেই কবিকে, কবি জয়দেবকে বাংলার রবি বলে আখ্যায়িত করেছেন। কবি বলছেন তার কোমল শান্ত পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে অর্থাৎ সংস্কৃতের সৌন্দর্য, শ্রেষ্ঠত্ব, সুগন্ধ দ্বারা, সংস্কৃত ভাষার সুগন্ধের দ্বারা তার কাঞ্চন কোকনদ, কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা,
কোকোনদ শব্দের অর্থ হলো পদ্ম, অর্থাৎ সোনার পদ্ম যেন ফুটিয়েছে এই কাব্যের মধ্য দিয়ে, সংস্কৃতের সুগন্ধ যেন এই সোনার পদ্মের মধ্য দিয়ে, অর্থাৎ কবি গীতগোবিন্দ কাব্যকে সোনার কোকোনদ অর্থাৎ সোনার পদ্মের সঙ্গে তুলনা করলেন। নিশ্চয়ই জানো কোকোনদ শব্দের অর্থ হলো লাল বর্ণের পদ্ম। লাল বর্ণের পদ্মকে বলা হয় কোকোনদ। এরকম অনেক রকম পদ্মের নাম আছে, কোকোনদ, ইন্দিবর, কেমন পুণ্ডরিক, এরকম অসংখ্য নাম আছে। তো লাল বর্ণের পদ্মকে বলা হয় কোকোনদ। কাঞ্চন কোকোনদ অর্থাৎ সোনার বর্ণের পদ্ম। তাহলে সোনার বর্ণের পদ্ম বলতে কি বোঝালেন? সোনার বর্ণের পদ্ম বলতে বোঝালেন এই গীত গোবিন্দ কাব্যকে। কার গীত গোবিন্দ কাব্য? কবি জয়দেবের। কবি বলছেন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন, কবি জয়দেবের কাব্য হলো সংস্কৃতের সুগন্ধ যেন। আর সেই কবি জয়দেবের কাব্য গীত গোবিন্দকে কবি তুলনা করলেন কাঞ্চন কোকোনদের সঙ্গে, অর্থাৎ সোনায় মোড়া যেন পদ্ম ফুল, সোনা দ্বারা তৈরি যেন পদ্ম ফুলের সঙ্গে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এবার পরের স্তবকে চলে আসি, শেষ স্তবক। অত্যন্ত তথ্য, অসংখ্য তথ্য এখানেও আছে, অত্যন্ত মনোযোগ সহকারে দেখো আর লিখে নাও নিও অবশ্যই, তা না হলে কিন্তু পরে ভুলে যেতেই পারো। যাই হোক, স্থপতি মোদের স্থাপনা করেছে বরবধূরের স্তূপ ভিত্তি। তোমরা বরবধূর বলতে বরবধূরও বলা হয়, বরবধূরও বলা হয়। কেমন? শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। তাহলে আমাদের স্থপতিরা, স্থপতি মানে যারা প্রতিষ্ঠা করেন কোনো কিছু, তাদের স্থপতি বলা হয়। তাহলে আমাদের কোন স্থপতি, তারা কি করেছে? মোদের স্থাপনা করেছে, মানে আমাদেরই স্থপতিরা স্থাপনা করেছিল বরবধূরের ভিত্তি। আমরা বরবধূর সম্পর্কে প্রথমে একটু জেনে নিই। বরবধূর কি? শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে, রাজবংশ শৈলেন্দ্র নিশ্চয়ই জানো, তার শাসনকালে খ্রিস্টীয় 9ম শতাব্দীতে বরবধূর নির্মিত হয়েছিল। মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্য শৈলী অনুসারে নির্মিত। জাভা আর বৌদ্ধ স্থাপত্য শৈলী মানে দুই স্থাপত্য শৈলীর মিশ্রণ বরবধূর। এর মধ্যে ইন্দোনেশিয়ার পূর্বপুরুষ পূজার আদিবাসী সংস্কৃতি, আদিবাসী মানে আদিবাসিন্দার সংস্কৃতি ও নির্বাণ লাভের বৌদ্ধ ধারণার একটি মিশ্রণ লক্ষিত হয়েছে এর মধ্যে। বরবধূর মন্দিরে 2672টি খোদাই চিত্রের প্যানেল ও 504টি বুদ্ধ মূর্তি আছে। কেন্দ্রীয় গম্বুজটির চারিদিকে 72টি বুদ্ধ মূর্তি আছে। প্রত্যেকটি মূর্তি একটা স্তূপের গায়ে ছিদ্রাকারে গর্তে উপবিষ্ট অবস্থায় স্থাপিত। বরবধূর বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির, মনে রাখতে হবে কেমন, তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ স্মারক। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি তৎকালীন সময়ে বৌদ্ধ ধর্মের প্রাচুর্য, শ্রেষ্ঠত্ব এবং ব্যাপ্তির কথা। কেমন? সুতরাং আমরা এই বরবধূরের কথা জানলাম। তাহলে এই বরবধূর কারা স্থাপনা করেছিল? আমাদেরই কোনো বাঙালি ব্যক্তিত্ব, স্থপতি, যারা স্থাপনা করেন, যারা শিল্পকার্যে সাহায্য করেন বা শিল্পকার্য নির্মাণ করেন, তারাই করেছিল। সুতরাং আমাদের প্রাচীন সময়ের বাঙালি শ্রেষ্ঠত্বের কথা আমরা এখান থেকে জানতে পারি। শ্যাম কম্বোজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। আমরা শ্যাম কম্বোজ সম্পর্কে জেনে নিই। এই শ্যাম কম্বোজ ব্যাপারটা কি? থাইল্যান্ডের কথা নিশ্চয়ই তোমরা জানো। কোন দিকে অবস্থিত? ভারতবর্ষের ঠিক দক্ষিণ পূর্ব কোণে থাইল্যান্ড অবস্থিত, যার রাজধানীর নাম কি? ব্যাংকক। এবার এই থাইল্যান্ড রয়েছে, তার পাশে মালয়েশিয়া রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা সমস্ত দেশগুলো তোমরা নিশ্চয়ই জানো। কেমন? আসলে বিষয়টা কি, তোমরা একটুখানি মনে করবার চেষ্টা করো ম্যাপটি, তাহলে বুঝতে পারবে যে ভারতবর্ষের পূর্ব দিকে বাংলাদেশ, বাংলাদেশের ঠিক কোণেই দক্ষিণ পূর্ব কোণে রয়েছে মায়ানমার, মায়ানমারের দক্ষিণ পূর্ব কোণেই থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে শুরু করে এই দেশগুলো। এই দেশগুলোতে তৎকালীন সময়ে বাঙালি প্রাচুর্য এবং আধিপত্য ছিল, আজ তেমন ভাবে নেই। আসলে বহু বিদেশি শক্তির হানার ফলে বাঙালিরা দুর্বল হয়ে গেছে অনেকটা, কিন্তু তাদের শ্রেষ্ঠত্ব আজও দুর্বল হয়নি। যাই হোক, এবার এই থাইল্যান্ডের প্রাচীন নাম ছিল শ্যাম দেশ, মনে রাখবে। থাইল্যান্ডের প্রাচীন নাম কি ছিল? শ্যাম দেশ। কেমন? আচ্ছা, কালারটা চেঞ্জ করে নি। থাইল্যান্ডের তাহলে প্রাচীন নাম কি ছিল? শ্যাম দেশ। কেমন? ভারতীয় হিন্দুদের প্রাচীন তীর্থ হিসেবে শ্যাম কম্বোজ অত্যন্ত প্রসিদ্ধ। বাঙালিদের, ভারতীয় হিন্দুদের প্রাচীন তীর্থ এই শ্যাম কম্বোজ। আসলে বিষয়টা কি, আমি কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে শ্যাম কম্বোজটি যেখানে কিনা হিন্দুদের
বিশেষ করে পরবর্তী সময় হিন্দুদের মডিফাইড একটা দিক হলো বৌদ্ধ ধর্ম, যেখানে অনেকটা সংস্কার কমিয়ে দেওয়া হলো। হিন্দুদের প্রাচীন রূপের মধ্যে অসংখ্য সংস্কার বাধ্যবাধকতা ছিল, অত্যন্ত জটিলতা ছিল, সেখান থেকে সরলীকৃত হলো বৌদ্ধ ধর্ম কিংবা জৈন ধর্ম পরবর্তী সময়। যাই হোক, সেই শ্রেষ্ঠত্ব এখানে শ্যামকম্বজে প্রতিষ্ঠা হয়েছিল, তা কিন্তু হিন্দুদের প্রাচীন তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, এখনো আছে। বিশেষ করে এইখানেই আদি দেবতা দেবাদিদেব মহাদেবের মন্দির অবস্থিত, ওঙ্কার ধাম, নিশ্চয়ই জানো। এখানে আমরা একটু পরেই পড়বো ওঙ্কার, এই যে পড়েছি ওঙ্কার ধাম, কেমন। যাই হোক, বিখ্যাত হিন্দু তীর্থ বরবদুর এখানে অবস্থিত। কম্বোজ হলো কম্বোডিয়ার বর্তমান নাম কম্পুচিয়া। এই কম্বোজ হলো আসলে কম্বোডিয়া, বর্তমানের নাম কি কম্পুচিয়া, কেমন, নিশ্চয়ই বুঝতে পারলে। সুতরাং এই শ্যাম কম্বোজে, অর্থাৎ এই কম্বোডিয়া কিংবা কম্পুচিয়া যাকে বলা হচ্ছে শ্যামদেশ, সেখানে আমাদের প্রাচীন ব্যক্তিত্বরা তারা কীর্তি রেখে গেছে, অসংখ্য কীর্তি রেখে গেছে। তার জন্য আমরা খানিকটা হলেও গর্বিত হতে পারি। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর। সেখানে এই যে বরবদুর স্তূপে বরবদুরের কথা বলা হলো, যেখানে বৌদ্ধ মূর্তির কথা, আইজ, তাই না, একটা স্বপ্নালু চোখে অবস্থান করে, তার চোখ দুটি অর্ধ উন্মীলিত। এই অর্ধ উন্মীলিত চোখ যেন বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরহে ফুটি, এমন ভাবে অবস্থান করে। এই সুন্দর মূর্তি সেখানে বসিয়েছিলেন ভাস্কর, যারা এই মূর্তি তৈরি করেন পাথর কেটে বা অন্যরকম ভাবে। সেই ভাস্করের নাম কি ছিল? বিটপাল আর ধীমান। তাহলে বিটপাল এবং ধীমান, এই ভাস্কর দুজন সেখানে কিন্তু বুদ্ধদেবের এই অসাধারণ সুন্দর মূর্তিটি অঙ্কন করে তৈরি করে এখানে অবস্থান করিয়ে দিয়েছেন, যাদের নাম অবিনশ্বর হয়ে আছে আজ ইতিহাসের পাতায় এখনো। আমরা তাহলে ধীমান আর বিটপাল সম্পর্কে একটু জেনে নিই। কে ছিল এই ধীমান বিটপাল? আসলে ধীমান আর বিটপাল, যে ধীমান বিটপাল তৎকালীন সময়ের প্রসিদ্ধ দুজন ব্যক্তিত্ব ছিলেন। যে প্রসিদ্ধ দুজন ব্যক্তিত্ব আসলে আর কেউ নয়, দুজন শ্রেষ্ঠ ভাস্কর্য। হ্যাঁ, সেই সময়ের কথা বলছি, যে যুগে সেই পাল কিংবা সেন যুগের পূর্ববর্তী সময়ে, তখন কিন্তু বাঙালিদের শ্রেষ্ঠত্ব এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, তাদের নাম অবিনশ্বর হয়ে আছে। আমাদেরই কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায়, আমাদেরই কোনো সুপটু পটুয়া, সুপটু অর্থাৎ দক্ষ, পটুয়া শব্দের অর্থ যারা চিত্র অঙ্কন করেন কিংবা পাথর কেটে বা খোদাই করে বিভিন্ন মূর্তি অঙ্কন করে থাকেন, তাদের পটুয়া বলা হয়, কেমন। সুতরাং আমাদেরই পূর্ববর্তী সময়ে আমাদেরই কোনো সুপটু পটুয়া, কোনো খ্যাত ব্যক্তিত্ব যারা এইভাবে শিল্পকর্ম করেন। পটুয়া শব্দের অর্থ কি বললাম তাহলে? ভালো আঁকতে পারেন কিংবা ভালো ভাস্কর্য করতে পারেন, পাথর কেটে বা যাই হোক না কেন। আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। তাহলে অজন্তায় আমাদের পট, পট মানে চিত্র, কিন্তু এখানে পট শব্দের অর্থ হলো আমাদের পূর্ববর্তী দিক, অর্থাৎ আমাদের অতীতকে সুন্দরভাবে সেখানে স্থাপন করে গেছেন। অর্থাৎ অজন্তার যে চিত্র, তোমরা নিশ্চয়ই জানো অজন্তার কথা, আমরা অজন্তা সম্পর্কে জেনে নিই। অজন্তা গুহা সত্যি আশ্চর্যের আশ্চর্য। অজন্তা গুহাসমূহ ভারতের মহারাষ্ট্রের গভীর খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা হয়েছে, প্রায় 30টি গুহাস্তম্ভ। এগুলি খ্রিস্টপূর্ব 2রা শতাব্দীতে তৈরি হয়েছিল বলে মনে করা হয়, তবে সেই সময় থেকে 7ম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। এগুলোতে পাওয়া ছবি ও ভাস্কর্য তৎকালীন বৌদ্ধ ধর্মীয় শিল্পীর উৎকৃষ্ট নিদর্শন। অজন্তার দেয়ালের চিত্রগুলিতে বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের কাহিনী বর্ণিত আছে। ফ্র্যাঙ্কো ধাঁচের এই দেয়াল চিত্রগুলির জীবন্ত রূপ এবং এগুলোতে নানা রঙের সমৃদ্ধ সূক্ষ্ম প্রয়োগ সত্যি অপূর্ব এক কথায়, এবং সর্বোৎকৃষ্ট নিদর্শন বলা যেতে পারে চিত্রশিল্পের বৌদ্ধ ভারতের সময়ের। গুহাগুলো মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার জলগাঁও স্টেশনের কাছে অবস্থিত আজিন্তা বা অজন্তা গ্রামের প্রান্তরে অবস্থিত, কেমন। এই জায়গা থেকে আমরা জানতে পারলাম অজন্তা গুহা সম্পর্কে। এই সম্পর্কে কবি আসলে একটা সময় অজন্তায় ভ্রমণ করতে গিয়েছিলেন। ভ্রমণ করতে যাওয়ার পর তিনি লিখছেন তার সাহিত্যে, বলছেন যে রূপসী অজন্তার মোহ কাটিয়ে যেন আর ফিরে আসতেই হচ্ছিল না, ইচ্ছে করছিল না। 29 নং গুহা থেকে যখন আমরা ফিরছি, হঠাৎ অজন্তার সর্বশেষ
গুষ্ঠাটি বা গুহাটি দর্শন করে আসবার সময় যে পথে গেছিলুম সেই পথেই ফিরতে কাতরভাবে তাদের দিকে শেষবারের মতো বিদায় জানাতে ইচ্ছে হচ্ছিল না। তবুও গুহার প্রান্তে এসে পৌঁছলুম। সূর্য তখন প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। মূলত এর পরবর্তী সময়ে, অজন্তা গুহার দর্শনের পরবর্তী সময় তিনি এই সাহিত্যটি রচনা করেছিলেন। যাই হোক, তাহলে অজন্তা গুহা সম্পর্কে আমরা জানলাম, এবং এই অজন্তা গুহায় যে গুহার যে অসম্ভব সুন্দর ভাস্কর্য, সেই ভাস্কর্য রচনা করেছিলেন কোন বাঙালি। আমাদের পট অক্ষয় করে রেখেছে সেখানে। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গভীরে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। কীর্তন আর বাউল হলো বাংলা সাহিত্যের নিজস্ব সম্পদ। এটা একটু জেনে রাখো। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই বাংলা ভাষায় নবনব সৃষ্টি পড়েছো। এই নবনব সৃষ্টির মধ্যেই এই বাক্যটি নিশ্চয়ই পড়েছো, কীর্তন এবং বাউল হলো বাংলা সাহিত্যের নিজস্ব অত্যন্ত শ্রেষ্ঠ অবদান। যাই হোক, তো কীর্তন আর বাউল, তাতে আমরা আমাদের সমস্ত মনের দ্বারগুলো খুলে দিয়েছি, মনের দরজা খুলে দিয়েছি, মনের ভাবনাকে খুলে দিয়েছি, মনের মহত্ব কি সেখানে বিস্তৃত করেছি। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আসলে কীর্তন আর বাউল এই দুই গানের মধ্য থেকে ঈশ্বর সাধনার যে পথ আমরা উন্মুক্ত করেছি, বাঙালি আমরা উন্মুক্ত করেছি, আজও উন্মুক্ত করে চলেছি। সারা পৃথিবী আগামী দিনে অবশ্যই এই কীর্তন আর বাউলের মধ্য থেকে ঈশ্বর সাধনার পথকে খুঁজে পাবে বলে কবির মনে হয়েছে। সুতরাং এভাবেই কবিতায় অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণী ভঙ্গিমার মধ্য দিয়ে তথ্যবহুলভাবে আমরা, অর্থাৎ বাঙালিদের প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরেছেন আমাদের সামনে। আমরা অনুভব করলাম প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে, আর তথ্যগুলো দিয়ে রাখলাম, এই তথ্য থেকেও কিন্তু অবশ্যই প্রশ্ন হয়। তবে প্রশ্ন সম্পর্কে যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো কমেন্ট বক্সে। আর দ্বিতীয় ক্লাসে আমি বাদবাকি 4টে স্তবক নিয়ে আলোচনা করব। ক্লাসের জন্য অপেক্ষা করো। সবাইকে ধন্যবাদ। সমস্যা থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখো।